উন্মুক্ত লাইব্রেরি লেখনীতে আজদহ সূচনা পর্ব সংখ্যা 9 এবং 10। অম্বেশার মুখশ্রী তীব্র অনুশোচনা। ভুলক্রমে একটি কাণ্ড ঘটিয়েছে, যার ফলস্বরূপ কথার কাতর বর্ণ কঠিন মুখের আড়ালে যন্ত্রণা লুকাতে চাইলেও কিছুটা তারার ন্যায় ফুটে উঠছে তা। মনস্তূপে পড়ছে চিত্র, কারণ দৃষ্টির চেয়েও রইল ভুলবশত বর্ণের পায়ে গিরের আঘাত দিয়ে বসেছে অম্বেশা। বেখেয়ালিতে সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে অনেকবার ক্ষমা চেয়েছে, তাতে বর্ণের তরফ থেকে তেমন কোনো জবাব আসেনি। মুখের গম্ভীর্য ধরে রেখে পা তুলে বারবার হাত বোলাচ্ছে ব্যথার অংশে। অম্বেশা চেয়ে রইল। ভবিষ্যতের চেয়ে অনেক অংশ ফোলা ব্যথায় পায়ের এই অবস্থাটা স্বয়ংস জাগলো। অনেকটাই সময় পর প্রশ্ন করে, তোমার পায়ের এই অংশ এত ফুলে গেছে কিভাবে? ব্যথা পেয়েছিলে বলে? এক উত্তপ্ত শ্বাস ফেলল বর্ণ। মুখের ভঙ্গি স্বাভাবিক করে গুরুত্বহীন বলল, কি জানি। অম্বেশা আরো ভালোভাবে দেখলো, না, এই ফোলা অংশ মোটেও স্বাভাবিক নয়। ব্যথা পেয়ে কয়েক সেকেন্ডে এতটা ফুলে যাবে নাকি? তোমার অস্বাভাবিক লাগছে না? বর্ণ বাঁকা চোখে চেয়ে বলল, জি না। অম্বেশা ক্ষিপ্ত গলায় বলল, হেয়ালি সব বিষয়ে ভালো দেখায় না। বর্ণ ঠিক অম্বেশার সুরে জবাব দেয়, তো কি করবো? তোমার মতো পথে ঘাটে পা ছড়ায় বসে কান্দাকাটি করবো? আজাইরা আজাইরা প্রশ্ন করো খালি। এই ফল আজকাইলে না, 7-8 মাস হইব। 7-8 মাস যাবৎ পা ফোলা নিয়ে বসে আছো, আবার গলা উঁচু করে বলছো বিশ্বজয় করেছো যেন। অম্বেশা ফের প্রশ্ন করে, ডাক্তার দেখাওনি? কি বলেছে? টিউমার হইছে, অপারেশন করবার কইছে। গোল গোল নেত্রজোড়া বিষময় চাহনিতে চেয়ে ভয়ঙ্কর একটা কথা অবলীলায় বলে ফেললো। ছেলেটা কি এইভাবে তাকিয়ে আছে অম্বেশা। তোমার কি মাথা খারাপ? বসে আছো কেন এটা নিয়ে? অপারেশন করাওনি কেন? বর্ণতর থেকে আবারও হেয়ালি জবাব আসে, মন চায় নাই তাই। রেগে গেল অম্বেশা, বিক্ষিপ্ত সুরে বলল, বাড়াবাড়ি হচ্ছে না নিজের জীবনের সাথে? এটা কি তোমার ছোটখাটো বিষয় মনে হয়? তোমার বেওয়ারা চলাচলন, গুরুত্বহীন কথাবার্তা, বাউন্ডে জীবন, সবকিছু কি বোঝাতে চাও? মুখে খুব স্মার্ট, তোমার কিচ্ছু রয় না, আসে না। খেলা ছেলা না জীবনটা, বুঝছো? বর্ণের এলোমেলো অগোছালো চুলগুলো কপালে এসে পড়ে আছে, মুখের কোনো রূপ প্রতিক্রিয়া নেই। অম্বেশা দিকে চেয়ে বলল, আমি বাচ্চা আছি, মরার মতো কিছু হয় নাই। অল্পতেই রেগে যাওয়া এই অনুভূতিহীন দেখানোর প্রবণতা অম্বেশার কাছে প্রবল লাগে। তার বাবা জানিয়েছে তাকে তার এই স্বভাব সম্পর্কে, হয়তো ছোট থেকেই, নয়তো কোথাও কি ছিল তার বোঝার মতো জ্ঞান। এই বর্ণের প্রতি মায়ার এবং ক্রোধ দুটোই হচ্ছে তার। রাগটা সায় দিয়ে ঝাঁজ মিশ্রিত স্বরে বলল, তুমি এখনই যাবে আমার সাথে ডাক্তারের কাছে? চলো, আমরাও যাবো সাথে। এই পায়ের টিউমার কোন পর্যায়ে চলে যেতে পারে তুমি ভাবতে পারো? তারপর বাকি চিকিৎসা। এতক্ষণ উঠবে? তোমার তালবাহানা চলবে না। না, বললাম তো, কোনো তালবাহানা চলবে না। এক্ষুনি চলো, ঢাকা মেডিকেলে যাব। চলো, না হয় ঘাট ধরে নিয়ে যাব। একবার না করছি, নাটক দেখার সময় নেই কিন্তু আমার অফিস আছে। বলে উঠে দাঁড়ায় অম্বেশা, উদ্দেশ্য এখন ডাক্তারের কাছে যাওয়া। তবে নাচের বান্দা বর্ণ, মেজাজ খারাপ হয়ে গিয়েছে তার মুহূর্তেই। এত অধিকারবোধ, মিলিত গলার আওয়াজ জ্বালা ধরছে শরীরে। আকস্মিক মনে হলো কেউ রাজত্ব করতে চাইছে তার ওপর। দাঁড়িয়ে খ্যাপাটে কণ্ঠে বলে, এত দরদ দেখাই পাই না, আমার শরীরে পোষায় না। কে তুমি? কি তুমি? আমার কি লাগো? আমার কিছু লাগো না। যেহেতু আমার তোমার কোনো কিছুই লাগো না, তাই গায়ে লাগতে হইব না। আমি তোমার ভালোর জন্যই বলছি, খারাপের জন্য বলিনি। এর জন্য তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে হবে কেন? মানুষ মানুষই, আমিও মানুষ। বর্ণ বলল, আমার ভালো চাই না তুমি ক্যাঠা আমার ভালো চাওয়ার? তুমি আমার চিনো না মাইয়া। আমি খারাপ হইলেও জঘন্য খারাপ, কিন্তু নিজের ওপর অনেক কন্ট্রোল আছে। এই কন্ট্রোল আছে দেখাই তোমার কিছু কই নাই, কারণ তুমি হইলা 2 দিনের মেহমান। কয়দিন পর বর্ণেরে চিনবাই না। না চিনলেও আজকে কিছু আই যায় না, যাওয়া এইদিকে চোখের সামনে থেকে। ভুলেও চিন্তা করো না আমার উপরে জোর খাটাইতে পারবা। অম্বেশার ঠোঁট উল্টো করে কামড়ে শুনছে বর্ণের তিক্ত কথাগুলো। বর্ণের কথা শেষ হতেই জবাবে বলল, কি নিষ্ঠুর! তোমার কথার কি অর্থ দাঁড়াচ্ছে? কি দাঁড় করাতে চাচ্ছ তুমি? আমি জোর খাটাবো কেন? কেন একজন মানুষ আরেকজন মানুষকে সহ্য করতে পারবে না? বর্ণের যে মুখ ভিন্ন রকম ক্রোধ, দাঁতে দাঁত পিষে বলে, আমারে পারে না। শুক্র 8 দিন হইল মাত্র আমাদের সিনা, দরদে উতলাই পড়তেছে না? অধিকার খাটাইতে চাও? কি ভাবছো আমি সারাদিন এদিক ওদিক ঘুরা বেড়াই দেখা যা ইচ্ছা কইরা দিতে পারবা? কারো দাসত্ব করার দুর্নিব আহে না এ বর্ণের।
অপমানিত বোধ হলো, কিছুটা লজ্জিত। উদ্দেশ্য মোটেও খারাপ ছিল না অম্বেশার। বিনিময়ে কতগুলো কঠিন কথা শুনতে হলো তাকে। সহানুভূতিশীল এবং অল্পতেই রেগে যাওয়া ছাড়া অল্পতে ব্যথিত হওয়া সহানুভূতি তার পছন্দ না। জানলেও বোধহয় নিজেকে শুধরে ফেলতো সে মুহূর্তেই। সেটাই তো তার বাবা জানায়নি। জানলে বোধহয় নিজেকে শুধরে ফেলতো সে। এই মুহূর্তে খুব লজ্জাবোধ হচ্ছে তার। কোনো সম্পর্ক নেই, বরং বর্ণকে একজন অগোছালো মানুষ হিসেবেই দেখতো সে। সহানুভূতি চিত্তে সাহায্য করতে চেয়েছিল তার। টিউমারটা চারটে খানি কথা নয়, বর্ণের আচরণে স্থান ত্যাগ করার কোনো প্রতিক্রিয়া ছাড়াই অম্বেশা। অন্যদিকে বর্ণ তার আগে অটল। অম্বেশা চলে যাওয়ায় তার কোনো কিছু যায় আসে না, কোনো ফারাকও পড়ে না তার মাঝে। 4 দিন বাদে একটি বাড়ির সন্ধান পেয়েছে। বর্ণ খুঁজে দিবে সেই আশায় বসে রয়নি সে, আর সে খুঁজেও দেয়নি। বাড়িওয়ালা নিয়ম মাফিক তাকে 2 দিনের ঘর ছাড়া করেছে। শুনেনি কোনো বারণ, বাধ্য হয়ে 2 দিন হলে কাটালো বান্ধবীর সহায়তায়। ঘর ছাড়ার পূর্বে আর চোখে দেখে এসেছে ঝুমা আর রুম্পার মিটিমিটি হাসি। তার আজ মহাখুশি। অম্বেশাও হেসেছে নিজের মনের প্রশ্নে। কি এমন লাভ হলো তাকে বাড়ি ছাড়া করে? এতক্ষণিকের সুখ, বরং সাথে থাকলে বেশি বেশি জ্বালাতে পারত। অতিরিক্ত চালাক হতে গিয়ে চিরদিনের সুখ হারিয়ে ফেলল যথার্থ প্রমাণ। বাড়ি দেখতে এসেছে অম্বেশা। অবশেষে তার ঠাঁই হলো পুরান ঢাকার অলিগলিতেই। একটার ওপর একটা ঠাসা বাড়িঘর। অম্বেশা ভিড়ভাট্টা থাকতে অপছন্দ করে। হল তার জন্য প্রযোজ্য না। হলের খাবারও তেমন পছন্দ নেই। সর্বহারা বলে সর্বসুখ ত্যাগ করে ঘুরবে, সেটা তার চরিত্রর বিরোধী। সাবমেট বাসা, চাওয়ার চেয়েও বহু অংশে ভোলা পোলা ভালো পেল। যদিও অনেক পুরান বাড়ি, কিন্তু অম্বেশা আলাদা একটি ঘর হয়েছে, সাথে নিজস্ব 1 হাত সমান বারান্দা। বাড়িতে প্রবেশ করার পূর্বেই মুখ ঘুরিয়ে তাকালো। সন্ধ্যা নেমেছে গলিতে। একজন মানুষের অবয়ব দেখতে পেল। চিনতে ভুল করেনি সে। একটু এগিয়ে গেল সৌভিক ভাই। সৌভিক আধার আলোতে এসে দাঁড়ালো, জবাব দিল না। অম্বেশা বলল, এভাবে ফলো করার কি ভালো কাজ? আমি আপনাকে অনেকক্ষণ আগেই দেখেছি। কেন এসেছেন? সৌভিক জবাব দিল, পচা বস্তিতে কেন থাকবা তুমি? আমার সাথে আমার বাড়িতে চলো। আপনার বাড়িতে আমি কেন যাব? ওইটা আমার ফুপির বাড়ি। ফুপুর সম্পর্ক বাবার সাথে জড়িত। সেখানে বাবা নেই, সেখানে ফুপিও নেই। সুস্বাস্থ্যের অধিকারী সৌভিক ছেলেটা, সাথে তেজি আর চরিত্রহীন বটে। লজ্জা হয় অম্বেশার একে ভাই বলে পরিচয় দিতে। তুমি এত জেদ করো কেন? অপমান কখনো ভাবিনি তুমি আজকে আমার সাথে থাকবে। তোমারে আমি এই কষ্টে দেখতে পারবো না। হঠাৎ এত দরদ কেন সৌভিক ভাই? প্রেমে পড়েছেন? সেদিন আপনি অহরহ মেয়ের প্রেমেও পড়েন, অধিকার খাটাচ্ছেন, সেটা আপনার নেই। আসতে পারেন। সৌভিক রেগে গেল, ক্রোধান্বিত হয়ে বলল, একা থেকে চ্যাটাং চ্যাটাং কথা শিখছো? চ্যাটাং চ্যাটাং কথা থেকেই জানি, আপনার মতো জানার কথা। হুট করে অম্বেশা হাত চেপে ধরে সৌভিক, ধরে টানতে শুরু করে নিয়ে যাবে বলে। অম্বেশা অন্য হাতে সৌভিকের হাত খামচে ধরে ঘায়েল করার চেষ্টা করলো। শুধু চেঁচামেচি করলো, উল্টো তার চরিত্রে দাগ লাগবে। শক্তিতে না পেরে ওঠার এক পর্যায়ে অম্বেশা চেঁচিয়ে বলে, হাত ছাড় জানোয়ারের বাচ্চা। ছাড়লো না, বরং আরো কষে চেপে ধরলো। জেসমিন আক্তার পাঠিয়েছে তাকে। ছেলের ব্রেন ভালোভাবেই ওয়াশ করে দিয়েছে। ছেলের হাতে জোর খাটিয়ে নিয়ে যেতে বলেছে। আবছা আধারে ডান চোখে সজোরে মুষ্টিবদ্ধ লাগতে মুষ্টিবদ্ধতে হাতে ঘুষি পড়ে আসলো। লম্বা ল্যাম্পপোস্টের আলোয় মুখে পড়তেই চোখ গেল তাজা রক্ত ঝরছে। সৌভিকের ঠোঁট বেয়ে ব্যথা পেয়েছে অনেকটাই। মনে হচ্ছে কেউ মুখের হাড়গুলো নড়িয়ে তুলেছে। আল্লাহ, আমার মহল্লায় তো আমি এসব রঙ্গলীলা হইবার দিব না। নাউজুবিল্লাহ, নেভার। মুষ্টিবদ্ধ হাত ঝোলাতে বর্ণ অন্য হাতে নিয়ন আলোয় কালচেতক ভয়ঙ্কর দেখালো। গোফের আড়ালে ধূসর ঠোঁটের সেই রহস্যময় হাসি। বর্ণ একবার অম্বেশা অবাক মুখে চেয়ে দেখলো, তারপর সৌভিকের দিকে চেয়ে বলল, কিরে ভেটকা, যাবি নাকি? আরেক গালে দিমু, 2 চাপা সমান কইরা। সৌভিক থরথর করে কাঁপছে রাগ আর ব্যথায়। এখান থেকে চলে যেতে হবে সেটা ভাবছে না। বর্ণ মুখ কুচকে বলে, না, এক গাল চ্যাপটা আরেক গাল ভোটকা বানাই দেই।
সৌভিক কিছুটা পিছু হাঁটে বর্ণের কথায়। বর্ণকে গিয়ে তার কলার পেছনে শক্ত অংশ চেপে গলির মুখে নিয়ে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলল। কোমরে হাত দাঁড়িয়ে রইল সে অবধি সৌভিক এলাকা ছাড়া হয় না। পিছু ফিরে আয় 5 মিনিট পরে অম্বেশের মুখে বোম হয়ে থাকা মুখের দিকে তাকিয়ে আরেক দফা বিরক্ত হয়। জাদুটো না জানো? সেই দিন অপমান ভুলেনি অম্বেশা। মুখে কুলু পেটে দাঁড়িয়ে রয়। বর্ণ জবাব না পেয়ে বলে, কি সমস্যা? মুখ বন্ধ করে রেখে শুকনো ঢোক গিলে নিল অম্বেশা। বর্ণ ঘাড় বাঁকিয়ে দেখলো চোখ নামের আগে ফুঁসে যাচ্ছে। নাকের পাটা ফুলে উঠেছে অল্পক্ষণের ব্যবধানে। গোল গোল বেলুনের মতোই ফুলে সে নড়বড় করছে না কোনো প্রকার। যদি রাগে ভার কমে যায়, বর্ণ চোখ বুজে হেসে ফেলল। এমন রূপে বলল, আমাকে ফলো করতে করতে আমার মহল্লা পর্যন্ত পৌঁছে গেছো। অম্বেশা এখন নিরুত্তর। শক্ত এক মূর্তি বর্ণ ধারণ করে রেখেছে নিচের মুখ। তুমি আমার জীবনে ঠাঁই পাও আর না পাও, ঝুইলা রইছো, বুঝছো? এর চেয়ে বড় উদাহরণ কাঁঠালের আঠা। শালে এমন চিপকানি চিপকায়, যেদিকে যায় ওইদিকেই চেহারা লয় লাইগা তুমি হাজির হও। মতলব কি তোমার? কও তো। গম্ভীর স্বরে জবাব দেয়, আমি এখানে ঘর খালি নিয়েছি। কাউকে ফলো করে আমি আসিনি, আর শখও নেই। আবার সিনেমার নায়িকা মতো কাহিনী, জহর ভাত লাগে আমার এগুলি। বর্ণের ইচ্ছে হলো পাশ কাটিয়ে ইট তুলে এনে অম্বেশার কপালে মারুক, নয়তো নিজের। একটা বিপজ্জনক ভেবে নিজের কপালে আঙুল চেপে ভাবলো কি করা যায়। অনেক সময় পর বলে ওঠে, এই রাখো আমার নাম্বার। মহলায় কোনো ঝামেলায় পড়লে খালি একটা মিস কল মারবা। থেমে আবারও বলল, ভাইবো না, ভালো হইয়া গেছি। মানবতা দেখাইতে কেমন একটু ট্রাই কইরা দেখলাম। তুমি ভাইবো না, তোমার প্রতি পিঠির দেহাইয়া তোমারে বাঁচাইছি। আর আমার লগে তেরামি কইরা লাভ নাই। আমি এইসব তেরামি ধারি না। সাপের মতো গলা পেঁচাইতাছো খালি। কবে জানি পেঁচ খাইয়া মাইরা ফালাও আমারে। মাইয়া। ওগোরাগি কাল লাগিনি। মন তোমার কেন এমন রুক্ষ? তোমার বসুদূর হাসি, তোমার বেসুরা পেঁচাল শুনতে লাগে ভারী। রাগে মেঘ ঘোলটা যায় তোমার ভয়ানক মুখ। দেখ আমি রাগ চাহনি, একটু কাঁপে না আমার বুক। তুমি আমার ঘাড়ে চাপ এক পিশাচিনি। তোমার রাগে কারাগারে বন্দি আমি ক্ষণিক অতিথি। মনে কইরো না এক প্রকার প্রেমের পায়গাম। আপাতত তোমারে জ্বালানো ছাড়া আমার কোনো কাম নাই। নতুন বাড়ি থেকে পুরাতন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়েছিল অম্বেশা। উদ্দেশ্য জব্বার চাচার সাথে দেখা করা। সকাল 7টা বাজে। জব্বার চাচার সাথে দেখা করে ভার্সিটির দিকে যাবে সে। এরপর অফিস, সেখান থেকে নতুন ঠিকানায়। সাত সকালে উদ্ভট গান শুনতে পেয়ে মেজাজ খারাপ হয়ে গেল অম্বেশার। রাগটা একটু বেশি। গলা মোচড় চায়ের দোকানে। সেখানে বেঞ্চে রাজসিংহ সাহেবের মতো মুক্ত গলায় গান ধরেছে বখাটে বাউন্ডুলের ছেলেটা। শয়তানি হাসি দেখে মিলে মুখ ঝাপটায়। গান উচ্চারিত শব্দ ঝনঝন করছে। সাব্বির বলল, ভাইজান এমন বিশ্রী গান কেমনে গাইলেন? কোন তাল দিয়া ছন্দ নাই? বর্ণ সাব্বিরের পিঠ চাপড়ে দিয়ে বলে, পাইকা গেছোস, নাক টিপলে দুধ বাই রইব আর আমারে তাল ছন্দ শিখাস? সাব্বির যেন ভীষণ লজ্জা পেয়ে গেল এ কথায়। আদৌ হাসির কি কিছু বর্ণের বিচরণ করে নাকি? তারপরও খুব উৎসাহ নিয়ে প্রশ্ন করলো, আপনি লেগা গাইলাম এই গান। বর্ণ ডান পাশে ভুরু তুলে প্রশ্ন করে, তোর কি মনে হয় আপার লেগা গাইছেন? কিন্তু আপার মনে হয় চিত্তা গেছে। দুজনে একত্রে অম্বেশার লালাট বর্ণ ধারণ করা মুখের দিকে চাইলো। কয়েক হাত দূরে রিকশায় চলে দাঁড়িয়ে আছে সে। বর্ণ এবং সাব্বিরের কথোপকথন স্পষ্ট শুনতে পাচ্ছে। মেজাজ তুঙ্গে। আজকাল রিকশায় অকাল পড়েছে, পেলেও ভাড়া চায় আকাশচুম্বী। বোঝা গেল কোনো না কোনোভাবে বর্ণের বসস্থলে অনেকটা কাছাকাছি সে ঠাঁই হয়েছে তার। কাকতালীয় বিষয়গুলো এখন বড্ড ভাবায় তাকে। সাথে বর্ণের অনাচর। একটু পর পর মনে বলে ওঠে, তুই সৎ উদ্দেশ্যে সাহায্য চাইতে চেয়েছিলিস, অন্যা তোকে অপমান করা হয়েছে। বারবার মনে পড়ছে এই বিষয়টা। মস্তিষ্ক স্বস্তি দিচ্ছে না। মাতারিক্ত ভাবনা জুড়ে রয়েছে তাকে। ঘিরে আছে বর্ণের এমন স্বভাব। বেশি ভাবলেই ভেবেছে চেতনা নেই, বেরোতে পারলো না সে। সেখানে দাঁড়িয়ে আর চোখে বর্ণের দিকে চেয়ে মনে আবার প্রশ্ন করলো, আচ্ছা লোকটা কি এভাবেই থেকে যাবে সারা জীবন, নাকি হারিয়ে যাবে? থাকলেও কি থাকার মেয়াদ কতদিন? আর বেশি না জুড়ে। ইতিহাস তো তাই হচ্ছে। প্রশ্ন উত্তরে সমাপ্তি ঘটিয়ে রিকশা ক্রিং ক্রিং শব্দে চালক সামনে এগোতে লাগলো।
ভাড়ায় মিলতেই উঠে পড়েছে অম্বেশা। ফিরে চাইল না একবারও। এখন মাথা নতুন দুশ্চিন্তা। জব্বার চাচা, আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? আমি আপনাকে না হয় প্রতিদিন আসা যাওয়ার ভাড়া দিব। জব্বার চাচা নির্মম মলিন মুখ দেখে অম্বেশা ভীষণ মায়া হচ্ছে। খাঁটি মনের মানুষ তিনি একজন, নয়তো কে তাকে এই শহরে সাহায্য করত। বাবার বয়সী লোক, অমায়িক, আগের বাড়ি দারোয়ানের কাজ করত। আগে তো আসতে যেতে দেখা হতো, এখন সেই সুযোগ হয় না। তিনি হেসে বলেন, কিসের কষ্ট? তুমি কোনো টেনশন করবা না আম্মা, আমি প্রতিদিন 8টায় এসে খাওয়ান নিয়ে যাবো, আর ভাড়া দেওয়া লাগবে না। অম্বেশা জবাবে বলে, এইভাবে হয় না চাচা, এখান থেকে ওই বাড়ি অনেক দূর। হিসাব করে দেখলে মাসে আসা যাওয়ার খরচ 2 থেকে 2,500 টাকা। আপনার কষ্ট হবে। কি এর কষ্ট আম্মা? তুমি আমার ঘরে লেগা রাইতের খাওন দাও, কোনো টাকা নাও না। আমি তোমার থেকে যাতায়াতের টাকা কেমনে নিব? নিতে হবে চাচা, আমি কোনো কথা শুনবো না। আপনি আসুন আমার সাথে, আমি বাড়ি চিনিয়ে দিচ্ছি। ক্লাস অফিস শেষ করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে অম্বেশা। যাওয়ার পূর্বে গলির মোড়ে চায়ের দোকানে নজর দিয়ে গিয়েছে সে এক দফা। সকালে যে গলিতে গান ধরেছিল ভদ্র ছেলেটা, সে নেই। মাঝে মধ্যে অম্বেশার মনে হয় তার মগজ নয়, একটা উটকো চিন্তার কারখানা। কেন নেই? এর মূল প্রশ্ন এইটা। মাথায় প্রশ্নের চেপে বাড়িতে ঢুকে পড়ে সে। এখনো পুরো ঘর গোছানো হয়নি। আগামীকাল শুক্রবার শান্তিতে গুছিয়ে নেবে। গোসল সেরে হিসেবে করে নিল সে। একটা সিঙ্গেল বেড, ছোট প্লাস্টিকের ওয়ার্ডবোর্ড ছাড়া আর কিছুই নেই। আছে কিছু কাপড়, বই, খাতা, তবে ঘর গোছাতেও জঞ্জাল মনে হচ্ছে। গোসল সেরে মাথায় গামছা পেঁচিয়ে কাটাকুটির কাজ শুরু করলো অম্বেশা। ঘন্টাখানেক পর জব্বার চাচা আসবে। যত দ্রুত সম্ভব রান্না শেষ করতে হবে। ঘরে বসে সবজি কেটে ঘরের দিকে এগোলো। এগিয়েই দেখতে পেল সাবলেটে থাকা আরেক পরিবারের গৃহিণীর সাথে হাসি বিনিময় করলো অম্বেশা। সুপ্তির প্রশ্ন করলো, তুমি গতকাল আসলা, তোমারে দেখতেই পাইলাম না। সিঁথিতে সিঁদুর। অম্বেশা বুঝতে পারলো সনাতন ধর্মবলী বলল, আমি অনেক দুঃখিত দিদি, আসলে গোছগাছ করতে করতে ভার্সিটি সব মিলিয়ে সময় হয়ে ওঠেনি। ও রান্না করবে নাকি? হ্যাঁ, আমার চুলো বসানো হয়নি এখনো। আমার চুলায় রান্না করো, কোনো সমস্যা নাই। আপনার রান্না আছে? সুদীপ্তা ফিডারে দুধ ঢালতে ঢালতে হাস্যজ্জ্বল মুখে বলে, আরে না, আমি রাতের খাবারও দুপুরে রান্না করে ফেলি। 3 জনের সংসার, তাই মাঝে মধ্যে 4 বছরের মেয়ে কতই বার খায়। বাহ, বেশ তো। আপনার মেয়ে কোথায়? ঘরে টিভি দেখে। তোমারে খুঁজছে বুঝছো, আমি বলছি আন্টি ব্যস্ত, আসলে অল্প গল্প কইর। সুদীপ তার বার্তা পছন্দ করলো অম্বেশা। কোনো ধূর্ততা নেই, খুবই সরল মনে হলো। সামনে কি হয় দেখার অপেক্ষা। অন্তত ঝুমারুম্পার চেয়ে তো ভালো হবে। এক চুলায় ভাত বসিয়ে অন্য চুলায় তরকারি বসে অম্বেশা বলল, ওকে কাল আমার কাছে পাঠাবেন কেমন? আমার ছুটি আছে, গল্প করব আপনার ছোট্ট বুড়ির সাথে। সুদীপ্তা চওড়া হাসি দেয়, আচ্ছা কালকে দিবনে, তুমি আমার ঘরে খাবা, না করবা না কিন্তু। আর কোনো সাহায্য লাগলে ডাইকো, দরজা খোলা আছে। জি দিদি, অবশ্যই। রান্না করতে করতে দ্রুত এসেছে অম্বেশা। ফটফট তৈরি হয়ে ফেললো খাবারগুলো। হালকা ঠান্ডা করে এনে টিফিন বক্সে রাখতে রাখতে জব্বার চাচার ফোন। সব একটি ব্যাগে নিয়ে দোতলা থেকে নেমে আসে সে। এই নিন চাচা আপনার ভাড়া আর খাবার। লাল রঙের বাটিতে আপনার খাবার আছে। বারবার না করা সত্ত্বেও ভাড়া আবার খাবার দুটোই নিতে হয়েছে অম্বেশা জোরাজোরিতে। কিছুতেই খালি হাতে দেয়নি সে। ঘরে ফিরে এসে নজর যায় আরও একটি বাটিতে। কিছু সময় চেয়ে রইল সেখানে। দ্বিধাদ্বন্দ্বে বিচলিত হয়ে ফোন হাতে নিল। কদম জোড়া চলল আনমনে ধীরগতিতে। এসে থামে বারান্দার দরজায়। ফ্যাকাশে মুখ একবার শূন্যতে চাইল আনমনে। ঠোঁটে ঠোঁটে চেপে ডায়াল করলো অপরিচিত এক নাম্বারে। কয়েকবার রিং হওয়ার পর কল রিসিভ হলো। সরল কণ্ঠ, হ্যালো। অম্বেশা কথা বলল না, মুখে কুলু পেটেছে এবার। অপেক্ষার পর কোনো জবাব না পেয়ে পর্ণ প্রশ্ন করে, আরে ক্যাঠা, কল দিয়া কথা কও না কেলা? কোন শালা রে? শালা শুনে নড়ে চড়ে ওঠে অম্বেশা। ঘড়ির সময় 8:50 নিভু নিভু স্বরে বলে, আমি ক্যাঠা? দ্রুত প্রশ্ন করে আবার বর্ণের তরফ থেকে। অম্বেশা রয়ে শুয়ে জবাব দিল, আমি অম্বেশা। ওরে রাগিনী পিচাসি। ঠান্ডা মেজাজে ভরাট উঠে ততক্ষণে। কথাবার্তার ধরনে গা জ্বলে ওঠে বারংবার। এবারও অতি রাগে উত্তর দিল অম্বেশা। বর্ণ বলে, ফোন দিস কেল লেগা? ওই ভেটকা আবার আইসে নিহি? না। তো কোন পীড়িতের আলাপ করতে কল দিস? না। আরও দুটো পীড়িতের আলাপ করি।
কি করো ময়না পাখি, রাইতে খাইছো? রিডি রিডি শব্দে গা জ্বলে গেল অম্বেশার সর্বাঙ্গ। অদ্ভুত রকমের শোনাচ্ছে কথাগুলো। তাত কিরমির করে বলল, তুমি চরম লেভেলের অসভ্য। কেন ময়না পাখি, আমি তোমার সাথে কি অসভ্যতামি করেছি? এই ছেলে সাথে যত কথা বলবে ততই কথা পেঁচাবে। আর কথা না বাড়িয়ে আসল কথা এলো। অম্বেশা বলল, আজ খাবার একটু বেশি রান্না করে ফেলেছি। আমি অপচয় পছন্দ করি না, ফেলে দিব। ভাবলাম তোমাকে দান করি। একা মানুষ এত খাবার দাবার খাওয়া সম্ভব না। বাড়ির কাছে এসে নিয়ে যেতে পারবে? বর্ণ ফোনের অপর পাশ থেকে হো করে হেসে উঠল। বলে, আরে আমারে কি কোনো দিক দিয়ে মক্কেল মনে হয়? মনে হয়, সম্পূর্ণই। মনে যেহেতু কইরাই ফেলাইছে, তাহলে আমি ক্লিয়ার কইরা দেই, আমি মক্কেল না, উল্টা তুমি বেকুব। সোজা টাপটা কইতে পারতেছ না আমার লাগে রান্না করছো নিয়ে যাইতে? কে বলেছে এসব? নিচে উল্টো ভেবে নেওয়া ঠিক না। বর্ণ বহুদিন পর সিগারেট পেয়েছে। এই সিগারেটটা খুব আরামায় সে টেনে যাচ্ছে। ফুরাতে দিবে না অত সহজে। ঠোঁটের কোণে সিগারেট চেপে মৃদু আওয়াজে বলে, আমি গার্মেন্টসে, কাম শেষ হবে সকালে। তুমি চাইলে এখন ফ্রিজে রাখতে পারো। আমার ফ্রিজ নেই, তাহলে নিজে গিলা বইয়া বইয়া। তুমি গার্মেন্টসে কাজ করো, তাহলে টিউশন আমি সব করি। বারবার পায়ে টিউমারের কথা মাথায় আসছে এখন, সাথে বর্ণের বিরক্তিকর আচরণের বিষয়টা। সব সময়ের মতো ভাবনার সমুদ্রে ডুব দিল অম্বেশা। ফোন চলছে, কান পেতে রাখা। বর্ণ সময় দিল অম্বেশা নীরবতার। তার আর কি, তার ফোনে টাকা তো কাটছে না। তাছাড়া ফোনে টাকা থাকলে তো কাটবে। দালানের ওপাশ থেকে আসা মৃদুমন্দ হাওয়া বইতে লাগলো অম্বেশার মনে, ঠান্ডা করে তুলছে কায়া। বিশাল এক দ্বন্দ্বযুদ্ধ শেষে শীতল প্রশ্নের স্বরে করল অম্বেশা, আমাকে তোমার কেমন লাগে? গোবরে পদ্ম ফুলের মতো। তৎক্ষণাৎ উত্তর এলো অম্বেশার, খারাপ লাগলো। ভীষণ রকমের খারাপ লাগা অনুভব করলো সে। মনের মাঝে অদৃশ্য আঘাত। ফোনটা কেটে দিতে বাধ্য হলো সে।